সালামু আলাইকুম। এসএসসি 26 বেসের ফিজিক্সের মধ্যে টোটাল অধ্যায় আছে 7টা। এই 7টা অধ্যায়কে একেবারে পারফেক্টলি বোঝার জন্য এবং তোমার এই অধ্যায়গুলো বারবার রিভাইজ দেওয়ার জন্য আমরা আমাদের আজকের এই ক্লাসটা অ্যারেঞ্জ করলাম। এখানে তোমাকে বলে রাখা ভালো, আমরা টোটাল যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায়ের উপর হচ্ছে আমি হাতে লিখে নোট বানিয়েছি। মানে ব্যাপারটা এরকম, তোমার এই 7টা অধ্যায়ের মধ্যে তুমি সৃজনশীল আনসার করার জন্য যেই যেই তথ্যগুলো লাগে, সূত্র ছাড়াও আরও বাইরের যে কথাগুলো লাগে বা কোনো একটা ম্যাথের কনসেপ্ট ইম্পর্টেন্ট, এই সবগুলো জিনিসকে আমরা খুবই সংক্ষেপে অ্যানালাইসিস করে দিয়েছি। এই পিডিএফটা তোমরা এই যে ডেসক্রিপশনে পেয়ে যাবা। আমরা এই পিডিএফের মধ্যে আমরা আসলে যা যা কোনো কিছুই বাদ দিই নেই, সব কিছু রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে আমি যা লিখেছি এগুলো তো আমি আমার মতো করে লিখেছি। এখন এই জায়গায় কোনটার মিনিং কী বা কোনটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি, এই পুরোটা আমরা অ্যানালাইসিস করব। এটা অ্যানালাইসিস করতে করতে আমাদের পুরো 7টা অধ্যায় রিভিউ হয়ে যাবে এবং এই শিটটাও তোমাদের একবার পড়া হয়ে যাবে। সো আসলে আমরা কথা না বলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো বেসিক্যালি আমরা বলি, আমাদের প্রথমে আমরা শুরু করব হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 1, ভৌত রাশি ও তাদের পরিমাপ। আমরা ধাপে ধাপে সবগুলো জিনিস নিয়ে বিস্তারিত কথা বলবো, সবাই খেয়াল করতে থাকো। তাহলে প্রথমত আসো, ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের মধ্যে সাধারণত প্রশ্নগুলো কেমন হয়। সৃজনশীলের 3 নম্বরে দেখবা তোমাদের এরকম প্রশ্ন করে যে স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা আয়তন বা ক্ষেত্রফল হোয়াট এভার ডট 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 নির্ণয় করতে বলে। আর 4 নম্বরে গিয়ে প্রশ্ন করা হচ্ছে ত্রুটি রিলেটেড। সো আমরা সেই জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত আসো, আমরা প্রথমে দুইটা যন্ত্র নিয়ে কথা বলবো, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। এবার আসো, স্লাইড ক্যালিপার্সের যদি আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে এটা, দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে m প্লাস ভি ইন্টু ভিসি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ভাই এখানে এম বলতে আমরা কি বোঝাচ্ছি। এম বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে আমাদের মেইন স্কেলের পার্ট, মেইন বা প্রধান স্কেল বা মূল স্কেল যেটা আছে সেই মূল স্কেলের পার্টটা হচ্ছে আমাদের এম। আর ভি দ্বারা আমরা কি বোঝাচ্ছি, ভি দ্বারা বোঝাচ্ছি ভার্নিয়ার সমপাতন, আর ভিসি দ্বারা বোঝাচ্ছি ভার্নিয়ার ধ্রুবক। এবারে একটা ব্যাপারে আসো, মেইন স্কেল বা প্রধান স্কেলের পার্ট বলতে আমরা কি বুঝি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমাদের কাছে একটা স্লাইড ক্যালিপার্স আছে, ওই স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মেজারমেন্ট করতে যাই, তখন আসলে ব্যাপারটা এরকম হয়, আমি বস্তুকে স্লাইড ক্যালিপার্সের দুটো চোয়ালের মাঝখানে রাখি। স্লাইড ক্যালিপার্সের মধ্যে দুইটা স্কেল আছে, এটার নাম হচ্ছে মেইন স্কেল বা প্রধান স্কেল, আরেকটা হচ্ছে আমাদের ছোটো স্কেল আছে যাকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন এই যে আমার কোনো একটা বস্তুকে আমি রেখে তার যখন দৈর্ঘ্য পরিমাপ করতে গেলাম, তখন প্রধান স্কেলের একটা পার্ট পাওয়া যায়। এই প্রধান স্কেলের যে পার্টটা পাওয়া যায় সেটা হচ্ছে এম, তোমাকে ম্যাথের মধ্যে বলে দিবে প্রধান স্কেলের পার্ট হচ্ছে এত। এবার আসি ভি। ভি মানে কি, ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এখন যদি পরীক্ষায় ডিরেক্টলি ভার্নিয়ার সমপাতন বলে দেয় তাহলে বি এর মান বলে দিল, কিন্তু মাঝে মাঝে বলে না, তখন তোমাকে জানতে হয় ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি। আসলে আমরা যখন কোনো একটা বস্তুর মেজারমেন্ট করব দৈর্ঘ্য, তখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটু দেখো। আমরা জানি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা সবসময় যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করে হচ্ছে মিলিমিটার এককে। এর মানে মিলিমিটার ছাড়া অন্য কোনো এককে তুমি স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা না। পরীক্ষায় যদি ম্যাথ থাকে সেন্টিমিটারে, তোমাকে যে কাজ করতে হবে তাকে মিলিমিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা, ভালো কথা। এই স্লাইড ক্যালিপার্সে যদি আমরা মিলিমিটারে মেজারমেন্ট করি, মনে করো আমাদের কোনো একটা বস্তুর দৈর্ঘ্য আসলো হচ্ছে 7 মিলিমিটার। এই 7 মিলিমিটার এই মানটা পাওয়ার জন্য আমার আসলে ভার্নিয়ার স্কেলে কোনো দরকার নাই, এই 7টা মূল স্কেল থেকেই পাওয়া যায়। কিন্তু আমি যদি বলি আমি 7.2 মিলিমিটার কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পাইলাম, এই 7টা পাওয়া যায় প্রধান স্কেল থেকে, আর এই যে 0.2 দশমিকের যে মানটা, এটা পাওয়া যায় হচ্ছে ভার্নিয়ার স্কেল থেকে। এর মানে আমরা ভার্নিয়ার স্কেল থেকে হচ্ছে দশমিকের যে ভ্যালুগুলো সেগুলো আমরা পাই। আর সেটা পাওয়ার জন্য আমাকে কি করতে হয়, এই যে তুমি সূত্রের মধ্যেও দেখবা এই এম মান হচ্ছে প্রধান স্কেলের পার্ট, প্লাস এই প্লাস মান হচ্ছে এই 7.2 মান হচ্ছে 7 প্লাস 0.2, এই 0.2টা আসে হচ্ছে আমাদের ভি ইন্টু ভিসি থেকে। তাহলে আমরা আসি, ভি মানে কি, ভার্নিয়ার সমপাতন। সো ভার্নিয়ার সমপাতন আমাদের মানে কি, মানেটা হচ্ছে আমাদের এই যে ভার্নিয়ার স্কেল আছে, এই ভার্নিয়ার স্কেলে অনেকগুলো দাগ থাকে। ভার্নিয়ার স্কেলে যে দাগগুলো থাকে, ওই দাগগুলোর মধ্যে যে কোনো একটা দাগ, আবারও বলছি যে কোনো একটা দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে। সবগুলোর সাথে মিলবে না কিন্তু। তাহলে ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যাবে। যত নাম্বার দাগটা মিলে গেছে সেই দাগের নাম হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে পরীক্ষায় তোমাকে ম্যাথ দেওয়ার সময় এরকম বলতে পারে যে, বলল যে মিস্টার কুতকুত সাহেব ক্লাসের মধ্যে
স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছিল তখন তিনি খুব আশ্চর্য হয়ে দেখছিল ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি মূল স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে। এই 3 নম্বর দাগ মিলে গেছে মানে হচ্ছে এই 3 হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপতন মানে ভি এর মান। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। পরীক্ষায় ডিরেক্ট বলবে অথবা ইনডিরেক্টলি বলবে। এবার আসা হচ্ছে ভিসি। ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবক যেটা, এই ভার্নিয়ার ধ্রুবকটা আমরা কিভাবে বের করব সেটার জন্য টোটাল 2টা পদ্ধতি আছে। তাহলে আসো একটু খেয়াল করি। সাধারণত পরীক্ষায় তোমাকে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে দিবে না, ভার্নিয়ার ধ্রুবক তোমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য 2টা সূত্র আছে। একটা হচ্ছে ভিসি ইকুয়ালস টু এস বাই এন, আর একটা হচ্ছে ভিসি ইকুয়ালস টু 1 মাইনাস এ বাই বি ইন্টু এস। অ্যান্ড প্রশ্ন হচ্ছে আমাদের কোন সূত্রটা আমরা কখন ব্যবহার করব। তাহলে প্রথমত আসি, মনে রাখবা এই সূত্রটা তখনই আমরা ব্যবহার করি যদি আমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া থাকে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব। আর এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যদি প্রধান স্কেলের কত ঘর ভার্নিয়ার স্কেলের কত ঘরের সমান হবে সেটা বলে দে। মানে লাইক ব্যাপারটা এরকম, দেখো তোমাকে আমি পরীক্ষায় একটা প্রশ্ন দিলাম স্লাইড ক্যালিপার্স থেকে, আমি তোমাকে বললাম যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। এর মানে তুমি বুঝলা যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেহেতু আমি 10 বলেছি, এর মানে হচ্ছে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করবো ভিসি ইকুয়ালস টু হচ্ছে এস বাই এন। এবার যদি আমি বলি না ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমি 10 বললাম না, আমি বললাম যে এরকম প্রধান স্কেলের এতটা ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের এতটা ঘর মিলে গেছে, অথবা আমরা বললাম প্রধান স্কেলের মনে করো 19টা ঘর ভার্নিয়ার স্কেলের 20টা ঘরের সমান, তাহলে আমরা যখন এরকম বলবো তখন আমাকে সূত্র ইউজ করতে হবে এটা। তাহলে আবার একটু বুঝিও, তোমাকে আগে বুঝতে হবে ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য তুমি কখন কাকে নিবা। যদি শুধু ভার্নিয়ারের ঘর সংখ্যা বা ভার্নিয়ারের দাগ সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব। আর যদি ভার্নিয়ারের কয়টা দাগ প্রধানের কয়টা দাগ পরস্পর সমান সেটা বলে দে, তাহলে আমরা এটা ব্যবহার করব। লাইক এরকম মনে করো আমি বললাম যে প্রধান স্কেলের মধ্যে টোটাল যে 9টা দাগ, এই মনে করো এখানে টোটাল 9টা দাগ আছে, আর ঠিক এই জায়গার মধ্যে ভার্নিয়ার স্কেলে মনে করো 10টা দাগ আছে। এর মানে আমরা বলতে পারি যতটুকু জায়গার মধ্যে প্রধান স্কেলে 9টা দাগ ততটুকু জায়গার মধ্যে ভার্নিয়ার স্কেলে 10টা দাগ আছে, মানে 10টা ভাগ আছে বা 10টা ঘর আছে। তো তোমাকে যদি এরকম তথ্য বলে দেয় এই 9টা ঘর আর এই 10টা ঘর কি সমান না, এখন তোমাকে পরীক্ষায় এরকম বলে দিবে যে এতটা ঘর এতটা ঘরের সাথে মিলে গেছে বা এতটা ঘর এতটা ঘরের সমান, তখন তোমাকে যে কাজটা করতে হবে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবার আসি ভাইয়া আমরা সূত্র নিয়ে বিস্তারিত কথা বলি। প্রথমত আসি যে ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবক যদি আমাকে কখনো পরীক্ষায় ভার্নিয়ারের ঘর সংখ্যা বলে দেয়, মানে বললো যে ভার্নিয়ারে 10টা ঘর আছে, তখন তো আমি এই সূত্র ব্যবহার করব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই সূত্র ব্যবহার করতে গেলে আমাদের যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে এই ভাগ সংখ্যাটা হচ্ছে আসলে এন, এই এন দ্বারা বোঝাচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা যেটা অলরেডি দেওয়া আছে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে উপরে যে একটা এস আছে এস দ্বারা কি বোঝাচ্ছে, এই এস দ্বারা বোঝায় মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত। প্রধান স্কেলের আমাদের যে প্রধান স্কেল আছে তার মধ্যে যে গড়গুলো আছে তার মধ্যে একটা গড়ের মান কত, এটাকে বলা হয় হচ্ছে এস। এখন ভাইয়া আমরা এই এস এর মানটা কিভাবে বের করব। প্রথমত একটু বলে রাখা ভালো, আমি মাথায় রাখবো এই এস এর মান পরীক্ষায় দেওয়া থাকবে, একটু বুঝিও। যদি দেওয়া থাকে আমাদের কোনো টেনশন নাই, ওকে ফাইন। যদি পরীক্ষায় এস দেওয়া না থাকে, এস দেওয়া নাই, এস নট গিভেন, তখন আমার করণীয় কি, তখন কিন্তু আমরা এই এসটা গেস করতে পারবো। কিভাবে গেস করতে পারবো, সাধারণত আমাদের যে স্লাইড ক্যালিপার্স তার প্রত্যেকটা গড় হয় হচ্ছে 1 মিলিমিটার করে। এর মানে তুমি যত সামনের দিকে যাবা প্রত্যেকটা 1 মিলিমিটার করে, মানে প্রত্যেকটা গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। যেহেতু আমরা এটা মুখস্থ জানি স্লাইড ক্যালিপার্সের প্রত্যেকটা গড় 1 মিলিমিটার, ওই কারণে এস এর মান আমরা 1 মিলিমিটার ধরে ম্যাথ করতে পারবো যদি কোনো তথ্য দেওয়া না থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই এস এর মান কি সবসময় 1 মিলিমিটারই হয়, উত্তর হচ্ছে না। এস এর মান 1 মিলিমিটারও হতে পারে, মাঝে মাঝে 0.1 মিলিমিটারও হতে পারে। তাহলে আমি ভাই কি করে বুঝবো, মনে রাখবা অনেক সময় ইনডিরেক্টলি তোমাকে ইন্ডিকেট করে দেয় এস এর মান তুমি কত ধরবা, সেটা কেমনে একটু খেয়াল করো। মনে করো আমি তোমাকে এরকম বললাম যে আমাদের প্রধান স্কেলের যে পার্ট সেই পার্টটা হচ্ছে 7 মিলিমিটার, আবার আমি একটা মেয়েতে বললাম প্রধান স্কেলের পার্ট হচ্ছে
7.2 মিলিমিটার। যদি প্রধান স্কেল এরকম পূর্ণ সংখ্যায় মান দেয় তাহলে আমাকে বুঝে নিতে হবে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। কিন্তু তুমি যদি বলো প্রধান স্কেল আমাকে ভগ্নাংশে মান দিচ্ছে মানে 7.2 7.3 এরকম, তাহলে সেক্ষেত্রে এস এর মান হচ্ছে 0.1 মিলিমিটার। কেন? কারণ দশমিকের পরে এক ঘর আছে, তাহলে দশমিকের পরে এক ঘর থাকলে এস এর মান হচ্ছে দশমিকের পরে এক ঘর। এর মান হচ্ছে ব্যাপারটা এরকম, তুমি প্রধান স্কেলের পার্টটা কত পাইলা সেখান থেকে তুমি কম্পেয়ার করতে পারবা এস এর মানটা কত হতে পারে। তাহলে আমি আবার যদি তোমাকে সামারি করি, তাহলে প্রথম কথা এস দেওয়া থাকলে ওকে, যদি দেওয়া না থাকে এবং কোনো তথ্যই না থাকে মানে তুমি কিছুই জানো না, মানে এস বের করার মতো কোনো তথ্যই তোমার জানা নাই, কিচ্ছুই বলে নাই, তখন তুমি ধরে নিবা এস সমান কত 1 মিলিমিটার, কারণ স্লাইড ক্যালিপারে সাধারণত 1 মিলিমিটার হয়। কিন্তু যদি তোমাকে প্রধান স্কেলের যে পার্ট, প্রধান স্কেলের পার্টটা যদি দিয়ে দেয় তাহলে তুমি সেখান থেকে গেস করতে পারবা। কিভাবে গেস করতে পারবা? প্রধান স্কেলের পার্টটা যদি ইভেন সেন্টিমিটার বা অন্যান্য এককেও থাকে তাকে মিলিমিটারে নিবা। মিলিমিটারে নেওয়ার পর যদি তুমি দেখো এটা পূর্ণ সংখ্যায় আসছে, এর মানে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। যদি এটা ভগ্নাংশে আসে এবং দশমিকের পরে এক ঘর থাকে তাহলে এস এর মান 0.1 মিলিমিটার। ইভেন যদি দশমিকের পর 2 ঘর থাকে তাহলে সেক্ষেত্রে এস এর মান হচ্ছে 0.01 মিলিমিটার, যেটা আমাদের লাগে না কারণ এটা আসলে প্র্যাকটিক্যালি ইউজফুল না। সো প্র্যাকটিক্যালি এই দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। ওই কারণে মাথায় আবারও বলছি, মাথায় রাখবা যদি আমাদের পূর্ণ সংখ্যায় থাকে 1 মিলিমিটার, দশমিকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে দশমিকের পরে এক ঘর হলে 0.1 মিলিমিটার, এটা হচ্ছে এস এর মান। তাহলে এবার তুমি ভাইয়া আসো, তাহলে তোমাকে যদি বলি বার্নিয়ার ধ্রুবক বের করো, খুবই ইজি। কিভাবে? আমাকে বার্নিয়ারের বাক সংখ্যা দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এস এর মান অলরেডি বলেছি কিভাবে বের করবা, এস বাই এন করো, বার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবা, শেষ। এবার আসো, যদি তোমাকে বলে দে এ সংখ্যক গড় বি সংখ্যক গড়ের সাথে মিলে গেছে, এর মানে প্রধান স্কেলের 19 গড় বার্নিয়ার স্কেলের 20 গড়ের সমান, তাহলে এই প্রধান স্কেলের 19 গড় এটা হচ্ছে কার মান? এ এর মান। বার্নিয়ার স্কেলের 20 গড় এটা কার মান? বি এর মান। তাহলে এখন তোমাকে যে কাজটা করতে হবে এই সূত্রের মধ্যে বসাও, 1 মাইনাস এ এর মান হচ্ছে 19, বি এর মান হচ্ছে 20, এই এস এর মান তো একটু আগে যা বললাম তা, যে এতক্ষণ যেভাবে এস বললাম ঠিক সেম স্টাইলে তুমি এখানে এস এর মান বের করে দেখাবা। তাহলে আমাদের বার্নিয়ার ধ্রুবক যে আমরা কিভাবে বের করব সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ যে কথাগুলো তোমাকে আমি মুখে বললাম ওই কথাগুলো আমাদের এতটুকু জায়গার ভিতর লেখা আছে। তাহলে এবার আমরা আসি আমাদের এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা, যে বার্নিয়ার ধ্রুবকের আসলে মিনিংটা কি। মনে রাখবা, বার্নিয়ার ধ্রুবক দ্বারা সর্বনিম্ন কত দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায় তা বোঝায়। মানে লাইক এরকম মনে করো আমাদের কোন স্লাইড ক্যালিপাসের বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। নর্মালি কিন্তু স্লাইড ক্যালিপাসের বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটারই হয়। এটাও চাইলে মুখস্থ করে রাখতে পারো এমসিকিউর জন্য। এটা বার্নিয়ার ধ্রুবক, এস এর মান না কিন্তু, আর এস এর মান হয় নর্মালি 1 মিলিমিটার। এটা হচ্ছে নর্মাল, অ্যাবনর্মাল না। এবার আসো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে ওই স্লাইড ক্যালিপার দিয়ে তুমি মিনিমাম কতটুকু দৈর্ঘ্য মাপতে পারবা? 0.1 মিলিমিটার। এর মানে তুমি বার্নিয়ার ধ্রুবক যত সর্বনিম্ন ততটুকু মান তুমি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবা। এর মানে যার বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার তাকে দিয়ে আমি একবারে সবচেয়ে কম 0.1 মিলিমিটার পর্যন্ত ভ্যালু খুবই অ্যাকুরেটলি আমি বের করতে পারবো। এটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবকের মিনিং, জেনে রাখলে ভালো, সামনে কাজে লাগবে। এবার আসো হচ্ছে ভাইয়া আমরা চলে যাবো হচ্ছে কোথায়? আমাদের স্ক্রু গজে। সো আসো স্ক্রু গজ তুমি আর বেশি কিছু বলা লাগবে না, তুমি এমনিতে পারবা। তাহলে দেখো স্ক্রু গজের সূত্রটা হচ্ছে পরিমাপ করলে যে মানটা পাবা সেটা হচ্ছে কি এল প্লাস সি ইন্টু এল সি। কিছুটা ওইটার মতো না, মানে কি মানে আসলে ওইটাই বলতে গেলে কনসেপ্টটা সেম, খালি আমরা নোটেশনগুলোকে ভিন্ন দিই। এখন এই জায়গায় আমাদের এল দ্বারা কি বোঝাচ্ছে? এল দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে রৈখিক স্কেল বা মূল স্কেল বা প্রধান স্কেল। একটু বলে রাখি, স্ক্রু গজে স্লাইড ক্যালিপারে যেরকম দুইটা স্কেল সোজা ছিল, স্ক্রু গজে কিন্তু এরকম না। স্ক্রু গজে একটা স্কেল থাকে হচ্ছে সোজা আর একটা স্কেল থাকে হচ্ছে গোল। তাহলে যেটা সোজা তাকে আমরা বলি রৈখিক স্কেল, আর যেটা বৃত্তাকার তাকে আমরা বলি বৃত্তাকার স্কেল। ওই কারণে এখানে আসলে ওই এল দ্বারা বোঝা হচ্ছে লিনিয়ার বা রৈখিক স্কেল, সি দ্বারা বোঝায় সার্কুলার বা বৃত্তীয় স্কেল। মনে রাখতে পারো এভাবে। এখন আসো, এই যে আমার এল, এই এল দ্বারা বোঝাচ্ছে রৈখিক স্কেল, তার নামই হচ্ছে মূল স্কেল, তার নামই হচ্ছে প্রধান স্কেল। রৈখিক বা মূল বা প্রধান স্কেলের যে পার্ট সেটা হচ্ছে এল। এই সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, যে স্কেলটা বৃত্তাকার ওই স্কেলের পার্ট কত পাইলাম সেটাকে আমরা বলি সি। আর এল সি দ্বারা আমরা বুঝাচ্ছি লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণনের অপর নাম হচ্ছে ন্যূনাঙ্ক। তাহলে লঘিষ্ঠ গণনের অপর নাম হচ্ছে ন্যূনাঙ্ক। এখানে একটা কথা বলে রাখি,
স্লাইড ক্যালিপার্সের যে ভার্নিয়ার ধ্রুবক তাকে আমরা ন্যূনাঙ্ক সাধারণত বলি না, তবে পরীক্ষায় যদি স্লাইড ক্যালিপার্স দিয়ে কখনো বলে দেয় যে তুমি ন্যূনাঙ্ক বের করো, তাহলে অবশ্যই তুমি কি করবা, ওই স্লাইড ক্যালিপার্সের ন্যূনাঙ্ক বের করার জন্য আসলে তুমি ওই যে স্লাইড ক্যালিপার্সের যে ভিসি ওই ভিসিটাই বের করবা। এবার আসি ভাইয়া, প্রশ্ন হচ্ছে এই যে লঘিষ্ঠ গণন আমরা কীভাবে বের করব। তুমি যেরকম ওইখানে বার্নিয়ার ধ্রুবক বের করার জন্য দুইটা সূত্র ছিল, এখানে কিন্তু দুইটা না, এখানে হচ্ছে সূত্র আমাদের কয়টা, একটা। তো আমাদের একটা যে সূত্র, সেই একটা সূত্র কি, একটা সূত্র হচ্ছে লঘিষ্ঠ গণনকে আমরা এলসি দ্বারা প্রকাশ করি, এটা সূত্র হচ্ছে ফিস ডিভাইড বাই বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা। এখন বৃত্তাকার স্কেলে মোট যে ভাগ সংখ্যা এটা অবশ্যই তোমাকে দেওয়া থাকবে, একটু বুঝিও, এটা কিন্তু সেম না। এই সি দ্বারা বোঝাচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, মানে তুমি বৃত্তাকার স্কেলে পার্ট কত পাইছো, আর এটা দ্বারা বোঝায় বৃত্তাকার স্কেলে টোটাল কয়টা ঘর আছে। মনে করো তোমার বৃত্তাকার স্কেলে ঘর আছে 50টা, এখন তুমি যে কোনো মোমেন্টে 10 নম্বর দাগটা মিলে গেছে, এর মানে সি এর মান হচ্ছে 10, আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 50, দূরে সেম না। আর ফিস মানে কি, ফিস বলতে বোঝায় স্লাইড ক্যালিপার্সের স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেল আছে, আমাদের একটা স্ক্রু গজ যদি আমরা এখানে দেখাই, একটু খেয়াল করব, আমাদের স্ক্রু গজে এটার নাম হচ্ছে রৈখিক স্কেল, এটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। এটাকে আমি এভাবে ঘুরাবো, তো আমি যদি এটাকে এভাবে ঘুরাইলে দেখা যাবে এটা বর্তমানে এখানে আছে। এখন তুমি এটাকে যদি সম্পূর্ণ একবার ঘুরাও, জিনিসটা বুঝিও, আমি এটাকে সম্পূর্ণ একবার ঘুরাবো, জাস্ট একবার, এটাকে যদি সম্পূর্ণ একবার ঘুরাই ওই স্ক্রুর মতো, স্ক্রু যেরকম তুমি এভাবে ঘুরাইলে আস্তে আস্তে ভিতরে ঢুকে, এটাকে তুমি একবার ঘুরাইলে সে এখান থেকে এখানে চলে যাবে, মানে ঘুরাইলে আস্তে আস্তে সে সামনে পিছনে যায়। এখন আমি তাকে সম্পূর্ণ একবার ঘুরাইলাম, সে এখান থেকে এখানে চলে গেল, এই জিনিসটার নাম হচ্ছে ফিস। তাহলে পরীক্ষায় তোমাকে ফিসের মান ডিরেক্ট বলে দিতে পারে, অথবা তোমাকে এরকম বলতে পারে সম্পূর্ণ একবার ঘুরাইলে এতটুকু দূরত্ব অতিক্রম করে, সেখান থেকেও তুমি ফিস সম্পর্কে আইডিয়া পাবা। তাহলে আমাদের লঘিষ্ঠ গণন এলসি মান হচ্ছে ফিস ডিভাইড বাই বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা। এবার তুমি ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। তাহলে আমাদের এখানে আর কোনো অসুবিধা নাই, আমরা চলে যাই হচ্ছে পরের ইয়াতে। এবার দেখো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিভ্রান্তি রাখলাম, মানে আসলে ওই সিকিউ অ্যানালাইসিস করে আমরা এগুলো আমাদের বানানো। প্রথমত আসি, ন্যূনাঙ্ক বললে স্লাইড ক্যালিপার্সে আমরা ভিসি এর মান বের করবো, আর স্ক্রু গজে কার মান বের করবো, এলসি এর মান। এটা আমরা আগেই তোমাদেরকে বলেছিলাম যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আসলে ভিসিটাকে আমরা ন্যূনাঙ্ক না বললেও ওইটার মতো ধরে নিতে পারি, সেম নামে ডাকা যায়, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার আসি, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ কোনটির পরিমাপ সূক্ষ্ম জিজ্ঞেস করলে ভিসি এবং এলসি এর মান বের করব, যেটি ছোট সেটি পরিমাপে সূক্ষ্ম বলবো। লাইক এরকম দেখো, তোমাকে বললাম স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি কোনো একটা বস্তু পরিমাপ করছি, স্ক্রু গজ দিয়ে পরিমাপ করছি। অনেক সময় সৃজনশীল প্রশ্ন করে, বলে যে কোনটির পরিমাপ বেশি সূক্ষ্ম। তো কোনটির পরিমাপ বেশি সূক্ষ্ম বললে তুমি কি করবা? তো নর্মালি আমাদের স্লাইড ক্যালিপার্সের যে ভার্নিয়ার ধ্রুবক সেটা আমরা জানি হচ্ছে 0.1 মিলিমিটার, আর স্ক্রু গজের যে আমাদের এই যে লঘিষ্ঠ গণন সেটা আমরা জানি 0.01 মিলিমিটার। এর মানে সাধারণত স্লাইড ক্যালিপার্স দিয়ে 0.1 মিলিমিটার পর্যন্ত মান খুব স্মুথলি বের করা যায়, আর স্ক্রু গজ দিয়ে 0.01 মিলিমিটার পর্যন্ত খুব স্মুথলি বের করা যায়। এর মানে স্লাইড ক্যালিপার্স দিয়ে যত ছোটো মাপা যাচ্ছে, স্ক্রু গজ দিয়ে আরও বেশি ছোটো মান মাপা যাচ্ছে। তো যেটা দিয়ে যত ছোটো মান অ্যাকুরেটলি মাপা যায় ওটাকে আমি তত সূক্ষ্ম বলবো না। এর মানে তোমাকে যে কাজটা করতে হবে, পরীক্ষায় সিকিউতে আসলে মুখস্থ লেখা যাবে না, প্রথমে স্লাইড ক্যালিপার্সের ভিসি বের করবা, স্ক্রু গজের এলসি বের করবা। এবার দেখবা তোমার যে আনসারটা আসছে ওই আনসারে কোনটা বড় কোনটা ছোট। তো যেটা ছোট ওটা হচ্ছে বেশি সূক্ষ্ম। আর নর্মালি যদি তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হয় কোনটা বেশি সূক্ষ্ম, তাহলে তুমি অবশ্যই দেখাবো হচ্ছে স্ক্রু গজটা বেশি সূক্ষ্ম, কারণ সাধারণত স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে 0.1 মিলিমিটার হয়, আর স্ক্রু গজের ক্ষেত্রে আরও ছোট 0.01 মিলিমিটার হয়। এবার আসো, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজে দৈর্ঘ্য বা ব্যাস মাপা হয়, আমরা খুব ভালো করে জানি। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের কাজই হচ্ছে দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করা। অ্যান্ড পরীক্ষায় যদি ক্ষেত্রফল জিজ্ঞেস করলে বা আয়তন জিজ্ঞেস করলে তখন আমি কি করব? তখন আমি আমার যে সূত্র আছে ওই সূত্র থেকে বের করবো। লাইক এরকম দেখো, মনে করো একটা গোলক তোমাকে আমি দিলাম, দিয়ে বললাম যে একটা স্ক্রু গজের সাহায্যে এই গোলকের আয়তন নির্ণয় করো। তাহলে তুমি আসলে স্ক্রু গজের সাহায্যে কি আয়তন নির্ণয় করতে পারবা? অবভিয়াসলি না। তুমি কি করবা? তুমি স্ক্রু গজের সাহায্যে একটা স্ক্রু গজকে নিয়ে এই গোলকের তুমি ব্যাসটা পরিমাপ করবা। এই ব্যাসটা যে তুমি পরিমাপ করবা, সেই ব্যাস পরিমাপের জন্য যে তুমি যে কাজটা করবা, L+C × LC এই সূত্রটা তুমি ব্যবহার করবা। এখন
এই সূত্র ব্যবহার করে তুমি স্ক্রু গজ দিয়ে কি মেপে ফেলছো, ব্যাস মেপে ফেলেছো। এখন প্রশ্ন হচ্ছে ভাই তোমাকে তো আয়তন বের করতে বলেছো, কোনো অসুবিধা নেই, তুমি তো ভাই আয়তন বের করতে পারবে না, তুমি ব্যাস বের করতে পারবে, ব্যাস বের করে ফেলছো। এখন আমাকে বলো এটা কি গোলক, এখন গোলকের আয়তনের সূত্র কিন্তু আমার মুখস্থ আছে কি 4/3 পাই আর কিউব। তাহলে আমার এখানে বলো তো আয়তন বের করতে গেলে 4, 3, 5 এগুলো তো কনস্ট্যান্ট, সো এগুলার মান তো আর মাপার জিনিস না, মাপার জিনিস হচ্ছে আর এর মান অলরেডি আমি মাপিয়ে ফেলছি। আমি যেহেতু ডি এর মান জানছি, ডি কে 2 দ্বারা ভাগ করলে আমি আর পেয়ে যাব, সে আর এর মানটা এখানে বসালে তুমি আয়তন পেয়ে যাবা। এর মানে স্লাইড ক্লিপার দিয়ে বা স্ক্রু গজ দিয়ে আয়তন মাপা ইট ডাজেন্ট মিন যে আমি আয়তন মেপেছি, আমি আসলে ব্যাসার্ধ বা দৈর্ঘ্য মেপেছি, তার থেকে হচ্ছে আমি কি করলাম আয়তনটা বের করলাম। যেমন তোমাকে পরীক্ষায় এরকম দিল কোন একটা সিলিন্ডার, এরকম একটা সিলিন্ডার, তো তোমাকে বলা হলো এই সিলিন্ডারের আয়তন নির্ণয় করো। তখন তুমি সিলিন্ডারের আয়তন যদি নির্ণয় করতে চাও তুমি কেমন নির্ণয় করবা, তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, সিলিন্ডারের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কয়ার এইচ, আর মান হচ্ছে এই সিলিন্ডারের ব্যাসার্ধ, এইচ মান হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। এখন তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে আর বের করতে হবে, আর বের করার জন্য ডি বের করতে হবে, তুমি ইকুয়েশন দিয়ে ডি বের করবা, আবার তোমার এইচ লাগবে, তুমি ইকুয়েশন দিয়ে এইচ বের করবা। এর মানে রিটেন পরীক্ষায় তোমাকে যে কাজটা করবে, এই ডি বের করার জন্য যন্ত্রের মধ্যে যে যে মানগুলো পাওয়া যায় সবগুলো মান তোমাকে বলে দিবে, তুমি ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল ডিটা পাবা, ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল এইচটা পাবা, এই ডি থেকে তুমি 2 দ্বারা ভাগ করে আর পাবা, আর এবং এইচের মানটা এখানে বসে দাও, তুমি এখান থেকে কী পেয়ে যাবা আয়তন পেয়ে যাবা। তাহলে আমরা বুঝলাম যে আসলে লাইক এরকম না যে আমরা স্লাইড ক্যালিপার স্ক্রু গজ দিয়ে আয়তন মাপি বা ক্ষেত্রফল মাপি, আমরা আসলে দৈর্ঘ্যগুলোই মাপি, সেখান থেকে সূত্র দিয়ে করি। এখন কোন কোন সূত্র দিয়ে ম্যাথ আমাদের আসতে পারে যে ফিজিক্সের মধ্যে, সেই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি যে আমাদের কোন কোন সূত্র, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ঘনবস্তু, গোলক, তারপর হচ্ছে সিলিন্ডার, এদের মধ্যে যা যা আসতে পারে মানে যেগুলো আসার মতো আমরা সেগুলো লিস্ট করে দিয়েছি। এবার আসো ভাইয়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, হ্যাঁ, সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তোমাকে বলা হচ্ছে স্লাইড ক্যালিপার্সে যান্ত্রিক ত্রুটি থাকলে তখন তুমি কি করবা। তাহলে এতক্ষণ তুমি যে স্লাইড ক্যালিপার্সের সূত্র পড়ছিলা, ওই সূত্র হচ্ছে যান্ত্রিক ত্রুটি না থাকলে, পরীক্ষায় যান্ত্রিক ত্রুটি নিয়ে তোমাকে কোনো প্রশ্ন না করলে তুমি আগের মতোই করবা। কিন্তু বাই এনি চান্স পরীক্ষায় যদি তোমাকে বলে দেয় যান্ত্রিক ত্রুটি এত, যান্ত্রিক ত্রুটি বলে দিল, তখন তোমার করণীয় কি। এই যান্ত্রিক ত্রুটি দেওয়া থাকলে তোমাকে যান্ত্রিক ত্রুটি নিয়ে একটু ডিটেল জানতে হবে। সো আমি প্রথমত বলিনি যান্ত্রিক ত্রুটি কতটুকু আছে তাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ই যদি আমাদের যান্ত্রিক ত্রুটি হয় তাহলে স্লাইড ক্যালিপার্সের সূত্রটা আমাদের এরকম হয়ে যাবে m + b × vc - e। খেয়াল করো, মাইনাস যান্ত্রিক ত্রুটি, এর মানে আগের সূত্রের সাথে নতুন করে মাইনাস যান্ত্রিক ত্রুটি চলে আসবে। এখন আমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে আমি মাইনাস যান্ত্রিক ত্রুটি পাইলাম, এই মাইনাস যান্ত্রিক ত্রুটি পাইলাম যে এগুলো তো আমরা সব বুঝছি, এই ই এর মানটা আমাকে বুঝতে হবে। সো এটার জন্য একটু আমাকে বুঝে নিতে হবে। খেয়াল করো, স্লাইড ক্যালিপার্সের মধ্যে আমার যান্ত্রিক ত্রুটি আছে কি নাই সেটা আমি বুঝবো কিভাবে। একটা স্লাইড ক্যালিপার্সের মধ্যে যান্ত্রিক ত্রুটি আছে কি নাই আগে তো তোমাকে সেটা বুঝতে হবে, এরপর আসবে হচ্ছে তোমার বাকি কথা। এখন আসো, এই স্লাইড ক্যালিপার্সের এটাকে আমরা বলি একটা চোয়াল, এটাকে আমরা বলি একটা চোয়াল। এই যে দুইটা চোয়াল, এই দুইটা চোয়ালকে তুমি একেবারে লাগাই দিবা, তাহলে দুইটা চোয়াল একেবারে লেগে গেল। যদি স্লাইড ক্যালিপার্সের দুইটা চোয়ালকে আমি লাগিয়ে দিই, এতে কি হয়, এতে করে যেটা হয় প্রধান স্কেলের জিরো, প্রধান স্কেলে যখন এরা লেগে যাবে, যখন এরা লেগে যাবে, যখন এরা লেগে যাবে তখন হচ্ছে প্রধান স্কেলের জিরো, এই মনে করো এই প্রধান স্কেলের জিরো আর বার্নিয়ার স্কেলের জিরো বরাবর জায়গা মতো থাকবে। এর মানে প্রধান স্কেলের জিরো যেখানে, বার্নিয়ার স্কেলের জিরো ঠিক সেখানেই থাকবে। যদি থাকে এর মানে যন্ত্রের মধ্যে কোনো ত্রুটি নেই। তাহলে আমি আবারও বলছি, যান্ত্রিক ত্রুটি আমি কেমনে বুঝবো, যদি আমি দুইটা চোয়ালকে লাগাই দিই, তাহলে যদি আমরা দেখি তাদের 0, 0 মিলে গেছে তাহলে যান্ত্রিক ত্রুটি নেই, আর 0, 0 যদি না মিলে তাহলে যান্ত্রিক ত্রুটি আছে। এখন যান্ত্রিক ত্রুটি যদি থাকে, যান্ত্রিক ত্রুটি আবার দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ধনাত্মক যান্ত্রিক ত্রুটি আমি কেমনে বের করব, ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি আমি কেমনে বের করব। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক বুঝবা কিভাবে, ধরে নিলাম যান্ত্রিক ত্রুটি আছে, তাহলে এবার তোমাকে যে কাজটা করতে হবে, করতে হবে, এটা গেলেও মনে করো প্রধান স্কেল, এটা মনে করো প্রধান স্কেলের 0। এবার তোমাকে দেখতে হবে বার্নিয়ার স্কেলের 0, বার্নিয়ার স্কেলের 0টা মনে করো এখানে। তাহলে প্রধান স্কেলের 0 তুলনায় বার্নিয়ার স্কেলের 0 কি ডানে না বামে,
ডানে। যদি ডানে হয় তাহলে যান্ত্রিক ত্রুটি ধনাত্মক, আর যদি বামে হয় তাহলে যান্ত্রিক ত্রুটি ঋণাত্মক। এর মানে 0 0 তো মিলে নাই, যেহেতু মিলে নাই হয় বার্নিয়ার স্কেলে 0টা, প্রধান স্কেলে 0 একটু হালকা ডানে অথবা হালকা বামে থাকবে, অনেক বেশি না হালকা। এখন হালকা ডানে বা হালকা বামে যদি থাকে তাহলে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই হালকা ডানে বা হালকা বামে থাকার কারণে আমরা যদি ডানে থাকে, বার্নিয়ার যদি ডানে থাকে তাহলে আমরা বুঝে নিব ত্রুটি ধনাত্মক, আর যদি বামে থাকে তাহলে আমরা বুঝে নিব ত্রুটি ঋণাত্মক। তাহলে আমরা বুঝলাম ত্রুটি আছে কিনা, 2 নাম্বার বুঝলাম ধনাত্মক বা ঋণাত্মক। এবার 3 নাম্বার হচ্ছে ত্রুটির মান কীভাবে বের করব। তুমি যদি যান্ত্রিক ত্রুটি বের করতে যাও তার জন্য একটা সূত্র আছে, E = ± V0 × VC। ভিসি মানে বার্নিয়ার ধ্রুবক, আমরা জানি আগের মতো। প্লাস মাইনাস আমরা কীভাবে বুঝবো এটা কি ত্রুটিটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, তার থেকে ত্রুটি ধনাত্মক হলে প্লাস বসাবা, ঋণাত্মক হলে মাইনাস বসাবা। আর এই ভি নোটটা কি, ভি নোটটা হচ্ছে তুমি যখন চোয়ালে লাগাই দিছ, যেহেতু আমার 0 0 সাথে মিলে নাই, তখন একটা মজার জিনিস দেখা যাবে বার্নিয়ার স্কেলের যে ঘরগুলো আছে তার মধ্যে কোনো না কোনো একটা দাগ আমাদের যে স্লাইড ক্যালিপার তার কোনো না কোনো দাগের সাথে মিলছে, এটা মিলবে শিওর। তাহলে আমি বুঝলাম কি, আমি বুঝলাম যে ভাইয়া আমার 0 0 মিলে নাই, তাহলে বার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে। লাইক বার্নিয়ার সমাপতন, বার্নিয়ার সমাপতনের সাথে গোলা ফেলিও না। বার্নিয়ার সমাপতন ছিল হচ্ছে আমি মাঝখানে বস্তু রাখবো, বস্তু রেখে যখন পরিমাপ করব তখন দেখবো কত নম্বর দাগ মিলেছে। আর এটা বের করার জন্য কোনো বস্তু রাখবো না, চোয়াল মিলিয়ে দিব। 2 চোয়াল মিলানো অবস্থায় আমি দেখব বার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ ওইখানে মিলে গেল। তাহলে 2 চোয়াল লাগানো অবস্থায় যত নম্বর দাগ মিলে গেল তত নম্বর দাগকে আমরা বলি হচ্ছে V0। তাহলে আমি আবারও বলছি, এই V0 মানে চোয়াল লেগে গেছে, কোন দাগে মিলে গেছে তার মান আমি দেখে বলে দিব আমার V0 মান কত হয়ে গেছে। তাহলে এই V0 মানটা যদি তুমি বের করতে পারো তাহলে এখান থেকে ই বলতে পারবা। আর তোমাকে পরীক্ষায় বলে দিবে, আসলে তোমাকে পরীক্ষায় প্রথমে বলে দিবে চোয়াল মিলেনি, এর মানে ত্রুটি, চোয়াল মিলানোর পর 0 0 মিলেনি, ত্রুটি আছে। এরপর তোমাকে বলে দিবে আমাদের বার্নিয়ার স্কেলের 0 দাগ, মূল স্কেলের 0 দাগের ডানে, বুঝে গেছো প্লাস। এরপর তোমাকে বলে দিছে আমরা দেখলাম ঠিক ওই মোমেন্টে চোয়াল লাগানো অবস্থায় বার্নিয়ারের 2 নাম্বার দাগ আমাদের প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে গেছে, তাহলে ওই 2 মানে হচ্ছে আমাদের V0 মান। এবার তাহলে তুমি V0 মান বসাই দাও, ভিসি তো আগের মতোই, প্লাস মাইনাস তো বুঝলা, ইয়ের মান পাই গেছ, সেই ইয়ের মান এখানে বসাইলে তুমি তোমার পরিমাপ পদ্ধতিটা পেয়ে যাবা। এখন এটা আসলে কেন করা হচ্ছে, এটা করা হচ্ছে আসলে এই কারণে, মনে করো আসলে দেখা গেল বার্নিয়ার স্লাইড ক্যালিপার্স অনেকদিন ব্যবহার করলাম, ব্যবহার করার পর দেখা গেলো আমাদের এই স্লাইড ক্যালিপার্সটা এখন আগের মতো আমাকে রেজাল্ট দিচ্ছে না, তার মধ্যে রেজাল্টে ত্রুটি আছে। এখন ত্রুটি থাকলেও আমি ওই ত্রুটিটা যদি বের করতে পারি, আমি অ্যাকচুয়াল মানটা কত হবে সেটা বের করতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি ত্রুটির মান বসাই দিলে যে আনসারটা পাইলা ওটা হচ্ছে আসল আনসার। এর মানে মনে করো স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি নর্মালি মান পাইছি 7.2 মিলিমিটার, এখন আমি ত্রুটিটাকে মাইনাস করার পর আমি আনসার পাইছি মনে করো হচ্ছে, আমি আনসার পেলাম মনে হচ্ছে 6.8 মিলিমিটার। তাহলে নর্মালি পাইছি এটা, ত্রুটি কাউন্ট করার পর আনসার পাইছি এটা, এর মানে আমি এটা পাইলেও তার আসল মান কিন্তু এটা। এর মানে আমরা যান্ত্রিক ত্রুটির মাধ্যমে আসল মানটা বের করতে পারি। এই কথাগুলো আমরা এখানে লিখে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আসো আমাদের পরিমাপের ত্রুটি, এই অধ্যায়ের লাস্ট টপিক্স পরিমাপের ত্রুটি। এটা নিয়ে আমি একটু করে কথা বলি। পরিমাপে আমরা যে কোনো পরিমাপ করতে গেলে হালকা ত্রুটি হবে, তো আমরা কতটুকু অ্যালাউ করব কতটুকু অ্যালাউ করব না সেটা আমরা ফিক্স করে দিই। তো আমাদের যে কোনো ত্রুটি বিবেচনা করে যদি আমি পরিমাপ করি, সেক্ষেত্রে দৈর্ঘ্য বলো, ক্ষেত্রফল বলো, আয়তন বলো, তাদের যে মানগুলো সেই মানগুলোকে আমি এভাবে প্রকাশ করি, x ± y এভাবে প্রকাশ করি। মানে দৈর্ঘ্যের মান এত, তারপর হচ্ছে আমাদের এই তোমার কি বলে দৈর্ঘ্যের মান x ± y, ক্ষেত্রফলের মান x ± y এভাবে প্রকাশ করি। লাইক এরকম আর কি, কোনো বস্তুর দৈর্ঘ্যকে আমি লিখছি 2 ± 0.3, তাহলে আমাদের এই 2 দ্বারা বোঝাচ্ছে x, 0.3 দ্বারা বোঝাচ্ছে y। অ্যান্ড প্রশ্ন হচ্ছে কোনটার ভ্যালু কি। মনে রাখবা এই জায়গায় যে এক্সটা, এই এক্সটাকে আমরা বলি হচ্ছে পরিমাপ করা মান বা পরিমাপ্য মান বা প্রকৃত মান। আর এই জায়গায় যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে আমরা বলি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এখন
যদি তুমি প্লাস মাইনাস সহ কাউন্ট করো তাহলে তোমাকে সেক্ষেত্রে পরমান দিতে হবে, কারণ চূড়ান্ত ত্রুটি বলতে আমি শুধুমাত্র ওয়াইয়ের মানটাকে বুঝি, ধনাত্মক ভ্যালুটাকে বুঝি। তাহলে আমাদের এই ওয়াইটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি আমাকে এরকম একটি ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে আমি দুইটা মান বের করতে পারবো, একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি আর একটা হচ্ছে শতকরা ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র কি? আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ্য মান। এর মানে আমাদের ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে তুমি আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবা। আর শতকরা ত্রুটি মানে কি? উপরে যেটা পাইছো সেটাকে 100 দ্বারা গুণ করে পার্সেন্টে কনভার্ট করবা। এর মানে ওয়াই বাই এক্স ইন্টু 100%। তাহলে ব্যাপারটা এরকম, আমার যদি মনে করো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে এটা, তাহলে আমি যদি বলি শতকরা ত্রুটি আপেক্ষিক ত্রুটি কত 0.3 ডিভাইড বাই 2, আমি যদি বলি শতকরা ত্রুটি কত 0.3 ডিভাইড বাই 2 ইন্টু 100%। এটা গেলে হচ্ছে আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির পার্থক্য। এখন ব্যাপারটা হচ্ছে এমন, আপেক্ষিক ত্রুটি সাধারণত এরকম হয়, পার্সেন্টেজে হয় না, তবে চাইলে আমরা পার্সেন্টেজে নিতে পারি। এটার মধ্যে তো আসলে কোনো পার্থক্য নেই, খালি 100 দ্বারা গুণ করার কারণে পার্সেন্টেজে হলো। সো তোমাদের বইগুলোতে যে ম্যাথগুলো করা আছে সেই ম্যাথগুলোতে আসলে যে কাজটা করেছে এবং অতীতে যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে সেখানেও যে প্যাটার্নটা ফলো করেছে, আপেক্ষিক ত্রুটিকে সবসময় সব জায়গায় শতকরা আকারে দেখাইছে। ওই জন্য আমি তোমাদের জন্য বলবো তোমরা আপেক্ষিক ত্রুটির ফর্মুলাটা এভাবে মনে রাখবা। আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে চূড়ান্ত ডিভাইড বাই পরিমাপ্য মান ইন্টু 100%, মানে শতকরায় প্রকাশ করে ওই মানটাকে আপেক্ষিক ত্রুটি হিসেবে বিবেচনা করবা। পরীক্ষা যদি শতকরায় দেওয়া না থাকে তাহলে তুমি এটা ব্যবহার করবা। সাধারণত তোমাকে আপেক্ষিক ত্রুটি বলে তুমি এটা করতে পারবা, কোনো অসুবিধা হবে না। এখন আসো ভাইয়া, এবার একটু বলে নিই, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটা হচ্ছে যদি কখনো প্রকৃত মান এবং পরিমাপ করা মান আলাদা দেয়া থাকে, আমরা নর্মালি জানি প্রকৃত মান আর পরিমাপ করা মান এই দুইটাকে আমরা সেম ধরে নিই। কিন্তু যদি কখনো এই ধরনের ম্যাথ না, এটা হচ্ছে আরেক ক্যাটাগরির ম্যাথ, ওইখানে তোমাকে যে কাজটা বলা হয় যে মানে প্রকৃত মান যত আর তুমি যে মানটা পরিমাপ করেছো ওই দুটো সেম না। প্রশ্ন হচ্ছে ভাই কেমনে সেম না হয়, মানে লাইক এরকম আর কি, যে তোমার কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কত হবে সেটা আগে থেকে সিলেক্ট করে দিয়েছে, এবার বলছে তুমি পরিমাপ করো। তো যেটা আগে থেকে সিলেক্ট করে দিয়েছো ওইটা হচ্ছে প্রকৃত, আর তুমি পরিমাপ করে যে মানটা পাইছো সেটা হচ্ছে পরিমাপ করা মান। এবার তোমাকে বলা হচ্ছে প্রকৃত মানটা আসলে এত, কিন্তু তুমি পাইছো এত, তাহলে এখানে আমাদের শতকরা ত্রুটি কত? সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা মুখস্থ রাখবা, আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি যেটাই বলুক না কেন, আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি সমান পরিমাপ করা মান ইন্টু মাইনাস প্রকৃত মান ডিভাইড বাই প্রকৃত মান ইন্টু 100%। এবার আসো ভাইয়া, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে তাহলে ক্লিয়ারলি বলতে পারি, তাহলে আমাকে যদি মনে করো কোনো একটা সময় দৈর্ঘ্য দিয়ে দিল এত প্লাস মাইনাস এত, তাহলে এটা বাই এটা ইন্টু 100%, এটা আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফল এত প্লাস এত, তাহলে এটা বাই এটা ইন্টু 100% ক্ষেত্রফলের ত্রুটি। আয়তন এত বাই এত, এটা বাই এটা ইন্টু 100%, এটা হচ্ছে আয়তনের শতকরা ত্রুটি। মানে এক কথায় পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ করে ইন্টু 100% করলে তুমি ত্রুটি পেয়ে যাবা। এখন ডেটাটা যদি তোমার দৈর্ঘ্য দেওয়া থাকে দৈর্ঘ্যের ত্রুটি, ক্ষেত্রফল দিলে ক্ষেত্রফলের ত্রুটি, আয়তন হলে আয়তনের ত্রুটি। ওকে ফাইন। এখনও আসি, ব্যাপারটা হচ্ছে এমন, পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো আসলে এরকম হয়, দেওয়া থাকে দৈর্ঘ্য, বলো যে ক্ষেত্রফলের ত্রুটি কত, তখন তুমি কীভাবে করবা? মনে করো আমি একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে দিই, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য থেকে আমি ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করব। এখন আমি যে কাজটা করলাম, দৈর্ঘ্য থেকে আমি ক্ষেত্রফলের ত্রুটি বের করতে চাচ্ছি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, দৈর্ঘ্য থেকে যদি আমি ক্ষেত্রফলের ত্রুটি বের করতে চাই, তাহলে কোনো একটা বস্তুর দৈর্ঘ্যটা আমাকে দেওয়া আছে, এই বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে এল প্লাস মাইনাস ডেল্টা এল, মানে লাইক এরকম মনে করো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যে দেওয়া আছে, দৈর্ঘ্য ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস 0.3 দেওয়া আছে। তাহলে বলো তো এই বস্তুর যে দৈর্ঘ্য, এখান থেকে আমি তিনটা মান বের করতে পারবো। কি কি? একটা হচ্ছে প্রকৃত মান এল, আচ্ছা প্রকৃত মানটা কত 2। এবার আমি যদি বলি এল ম্যাক্স মানে হচ্ছে কি 2 প্লাস 0.3, এর মানে 2.3। এবার হচ্ছে এল মিন বলতে আমরা বুঝছি সর্বনিম্ন মান 2 মাইনাস 0.3, এর মানে হচ্ছে 1.7। তাহলে বলো তো একটা এরকম ডেটা যদি দেওয়া থাকে তার থেকে কয়টা ভ্যালু বের করা যায়? তিনটা। একটা হচ্ছে অরিজিনাল, আর একটা ম্যাক্স, আর একটা মিন। তাহলে আমি এখান থেকে প্রকৃত দৈর্ঘ্য এল ম্যাক্স পাইলাম, এল মিন পাইলাম, তিনটা মান পাইলাম। এখন তোমাকে যে কাজটা করতে হবে, প্রকৃত যে দৈর্ঘ্য পাইছো এখান থেকে তোমাকে প্রকৃত ক্ষেত্রফল বের করতে হবে। কেন? কারণ তোমাকে দেওয়া আছে দৈর্ঘ্য, কিন্তু ত্রুটি বের করতে হবে কোথায়? ক্ষেত্রফলে। তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য, কিন্তু আমার ত্রুটি বের করতে হবে ক্ষেত্রফলে। তাহলে আমি যে কাজটা করলাম, আমার এখানে এই যে প্রকৃত দৈর্ঘ্য থেকে আমি প্রকৃত ক্ষেত্রফল বের করব। যেমন মনে করো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে যদি আমার দৈর্ঘ্য দেওয়া থাকে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য স্কোয়ার, এর মানে তুমি এলকে স্কোয়ার করলে তুমি এ পেয়ে যাবা। একইভাবে এল ম্যাক্সকে যদি তুমি স্কোয়ার করো, তাহলে তুমি এ ম্যাক্স পেয়ে যাবা। এল মিনকে তুমি স্কোয়ার করলে এ মিন পেয়ে যাবা। মানে সোজা কথা হচ্ছে
প্রকৃত থেকে প্রকৃত ক্ষেত্রফল, ম্যাক্স থেকে ম্যাক্স ক্ষেত্রফল, মিন থেকে মিন ক্ষেত্রফল বের করবা। এর মানে আমার যে ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে আমি দৈর্ঘ্যের 3টা ফরম্যাট বের করেছি, তাহলে আমি ওইখান থেকে 3টা ক্ষেত্রফলের ফরম্যাট পেয়ে যাব। আর 3টা যে আমি ফরম্যাট পাইলাম, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে, আমরা জানি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি হবে ডেল্টা এ ডিভাইড বাই এ ইন্টু 100%। এর মানে তোমার ডেল্টা এ লাগবে, তোমার এ লাগবে। এখন অলরেডি অরিজিনাল যে এ সেটা তুমি পেয়ে গেছো, এখন তোমার কি লাগবে বলো তো? ডেল্টা এ। অ্যান্ড ডেল্টা এটা তুমি কেন বের করবা? প্রশ্ন হচ্ছে ভাই ডেল্টা এ মানে কি? ডেল্টা এ মানে হচ্ছে ক্ষেত্রফলের পরিমাপের পার্থক্য। কার সাথে পার্থক্য? মনে রাখবা, আসলের সাথে ম্যাক্সিমাম মিনিমামের পার্থক্য। এখন আসো, আসল কোনটা? এটা। আর ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে এই যে এটা আর এটা। এই আসলের সাথে এটার পার্থক্য, আসলের সাথে এটার পার্থক্য বের করতে হবে। তো আমি বের করলাম যে মানে বড় থেকে ছোট বিয়োগ করে ম্যাক্সিমামের সাথে আসলের পার্থক্য বের করলাম, মিনিমামের সাথে আসলের পার্থক্য বের করলাম। এখন মনে করো এটা বের করে আমি পাইছি 10, এটাও বের করে আমি পাইছি 10। এর মানে আমি বুঝে নিব ডেল্টা এর মান হচ্ছে 10। ক্লিয়ার? কিন্তু যদি এরকম হয় ভাই এই দুইটা বের করার পর আমি দুইটা 10 পাই নাই, একটা পাইছি 10, একটা পাইছি 2, এখন আমি ডেল্টা এর মান কত ধরবো? মনে রাখবা যেটা বড় সেটাকেই তোমার ডেল্টা এ ধরে নিতে হবে। কি বললাম? এই দুজনের মধ্যে এই দুইটা পার্থক্য সেম আসবে এমন কোনো কথা নাই। দুইটার মধ্যে যেটা বড় সেটাকে তুমি ডেল্টা এ ধরে নিতে হবে। তাহলে আমরা ডেল্টা এ ধরে নিব কাকে বলো তো? যেটা বড় তাকে। তাহলে এই দুইটার মধ্যে যেটি বড় সেটি হচ্ছে ডেল্টা এ। এবার তুমি ডেল্টা এ জেনে গেছো, এ জেনে গেছো, ম্যাথ করো সেম। ঠিক সেম স্টাইলে তুমি আয়তন বের করতে পারবা। তাহলে আমাদের আয়তনের ফর্মুলা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবসময় তো এরকম না, যেন মনে করো বর্গক্ষেত্র দিল, তাহলে বাহুকে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে। আবার তোমাকে মনে করো ঘনক দিল, তাহলে বাহুকে কিউব করলে তুমি আয়তন পেয়ে যাবে, ঘনকের আয়তন। এখন তোমাকে মনে করো ওরকম দিল না, তোমাকে দিল হচ্ছে মনে করো যে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সেম না? হ্যাঁ, যদি তোমাকে আয়তক্ষেত্র দিয়ে খেয়াল করো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সেম না। তাহলে এই দৈর্ঘ্যের জন্য তোমাকে একটা ডেটা দিয়ে দিবে, প্রস্থের জন্য একটা ডেটা দিয়ে দিবে। তাহলে তোমাকে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। তাহলে লাইক ব্যাপারটা কিরকম দেখো, দৈর্ঘ্যের জন্য যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, মনে করো দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস ডেল্টা এ, আর প্রস্থ হচ্ছে বি প্লাস মাইনাস ডেল্টা বি। এখান থেকে বলো 3টা মান বের করা যাবে না? যাবে। একটা এ, আর একটা এ ম্যাক্স, আর একটা এ মিন। একইভাবে এখান থেকে বি পাবা, বি ম্যাক্স পাবা, আর একটা বি মিন পাবা। এবার তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে আমি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আসল দৈর্ঘ্য আসল প্রস্থ এটা হচ্ছে আসল এ। এবার ম্যাক্স আর ম্যাক্স গুণ করলে এ ম্যাক্স পাবো। এভাবে সবগুলো বের করা যাবে কি না? যাবে। সেই জিনিসটা আমি এখানে বলে দিয়েছি। তোমরা এই যে আয়তক্ষেত্র মনে করো দুইটা দেওয়া আছে, এ পাইলা, এ ম্যাক্স পাইলা, এ মিন পাইলা। তো এ ম্যাক্স এ মিন পাওয়ার মতো বাকি ম্যাথ আগের মতো। একইভাবে ঘনবস্তুর ক্ষেত্রে মনে করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চ দেওয়া আছে, তাহলে তুমি বি পাইলা, বি ম্যাক্স পাইলা, বি মিন পাইলা, তো বাকিটা তুমি আগের মতো করে ফেলবা, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নাই। এবার স্যার একটু এদিকে মনোযোগ দেন। তোমাদের একটা জাস্ট এটা মাথায় রাখবা, সাধারণত ক্ষেত্রফলের ত্রুটি দৈর্ঘ্যের দ্বিগুণ এবং আয়তনের কয় গুণ? 3 গুণ। এর মানে তুমি ক্ষেত্রফলে ত্রুটি যেটা পাবা সেটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য ত্রুটি যেটা পাইছো তার দ্বিগুণ। আসলে দ্বিগুণ বলাটা কিছুটা তোমাদের বই অনুসারে ভুল, সেটা হচ্ছে দ্বিগুণের খুব কাছাকাছি। মনে করো তুমি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি পাইছো 10%, তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কত পাবা? 20%-এর কাছাকাছি। দৈর্ঘ্যের ত্রুটি পাইছো 10%, আয়তনের ত্রুটি কত পাবা? আয়তনের ত্রুটি পাবা হচ্ছে 30%-এর কাছাকাছি। তাহলে নর্মালি তো তুমি এভাবে ম্যাথ করবা। এমসিকিউর ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, তুমি তোমার কাছে যে গাইড বা টেস্ট পেপার বা হোয়াট এভার যেটা থাকে সেখান থেকে এই ত্রুটির ওই এমসিকিউগুলো চেক করবা যেগুলোতে দৈর্ঘ্যের ত্রুটি দেওয়া থাকে, ক্ষেত্রফল বা আয়তনটা বের করতে বলে, তখন আমরা বিশাল করে এমসিকিউতে বের করি। তো তুমি এই টেকনিকটা ফলো করে এমসিকিউগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। কীরকম? তোমার মাথায় আছে হচ্ছে ক্ষেত্রফল বললে দৈর্ঘ্যের দ্বিগুণের আশেপাশে হবে। এবার তুমি দেখো যে সঠিক অ্যান্সারটা আসলে কোনটা। একইভাবে আয়তন 3 গুণের আশেপাশে। এভাবে করে যতগুলো এমসিকিউ চেক করো, তাহলে তুমি একটা আইডিয়া ডেভেলপ করতে পারবা পরীক্ষায় তুমি কিভাবে ম্যাথ না করেও আনসারটা দাগাই দিতে পারবা। এটা তোমার হোমওয়ার্ক রইল। এবার আসো সিকিউর জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অনেক সময় গ্রহণযোগ্য ত্রুটি দেওয়া থাকে, লাইক এরকম আমি বলে দিলাম কোনো একটা বস্তুর ক্ষেত্রফলে ত্রুটি 7% গ্রহণযোগ্য। হোয়াট ডাজ ইট মিন?
আমি ত্রুটি 7% গ্রহণযোগ্য মানে হচ্ছে 7% আমি অ্যাকসেপ্ট করব। দ্যাট মিনস ম্যাক্সিমাম 7% পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করব। যদি 7%-এর থেকে কম হয় তাহলে সেটা আমি বেশি হলে সেটা আমি অ্যাকসেপ্ট করব না। কারণ আমি জিনিসটা বুঝিও, 7% ত্রুটি এলাও করো মানে কি, ত্রুটি মানে খারাপ জিনিস, এর মানে খারাপ আমি 7 পর্যন্ত মানব, 7-এর বেশি খারাপ আমি মানব না। এখন যদি তোমার এর থেকে কম খারাপ হয় তো ভালো, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে যদি আমি বলে দিই 7% পর্যন্ত ত্রুটি গ্রহণযোগ্য, দ্যাট মিনস তোমার ত্রুটি বের করার পর আনসার যদি 7 থেকে একটুও বেশি আসে সেটা বাদ, 7 বা তার থেকে কম আসলে সেটা সঠিক। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, অনেক সময় এরকম বলে দেয় যে গ্রহণযোগ্য ত্রুটি এত %, তাহলে আমার উদ্দীপকের ... এটা গ্রহণযোগ্য কিনা, তখন তুমি ... করে তুমি ... ভাবে ক্যালকুলেশন করে ফেলবা। দেন তোমার কাজ হচ্ছে ওই ক্যালকুলেশনটার সাথে ওটাকে কম্পেয়ার করবা। যদি তোমার ত্রুটির তুলনায় যেটা গিভেন গ্রহণযোগ্য তার তুলনায় কম হয় তাহলে তুমি বলবা যে অ্যাকসেপ্টেবল, আর না হয় তুমি বলবা যে রিজেক্টেড। এবার হচ্ছে সফলতার হার। মনে করো তুমি কোনো একটা জায়গায় ত্রুটি পেলে 10%, এর মানে তুমি কতটুকু সফল? 90%। 10% ত্রুটি মানে 90% তো ঠিক। তাহলে সফলতার হার মানে হচ্ছে 100% মাইনাস আপেক্ষিক ত্রুটি। অনেক সময় জিজ্ঞেস করে যে তোমাকে পরিমাপটা নির্ভরযোগ্য কিনা, মানে এরকম কোনো গ্রহণযোগ্য ত্রুটি দেয় না, এমনিতে বললো যে তুমি যে পরিমাপ করলে এটা কি নির্ভরযোগ্য, তখন তুমি কি করবা? সোজা কথা, তুমি সফলতার হার বের করবা। সফলতার হার যদি মোটামুটি মানে গ্রেটার দেন 90% হয়, 90% থেকে বেশি তুমি সফল, তাহলে তুমি বুঝবা যে পরিমাপটা যথেষ্ট নির্ভরযোগ্য। খেয়াল করো, নির্ভরযোগ্য লিখবা না, লিখবো হচ্ছে যথেষ্ট নির্ভরযোগ্য। আবারও বলছি কি লিখবো? যথেষ্ট নির্ভরযোগ্য লিখবো। আমার পরিমাপটা যথেষ্ট নির্ভরযোগ্য। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। তাহলে আবারও বলছি, সফলতার হার যদি গ্রেটার দেন 90% হয় তাহলে আমার পরিমাপটা যথেষ্ট নির্ভরযোগ্য। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মোটামুটি ভালোই এটাকে নির্ভর করা যায়, কিন্তু এতে কম হলে এটা যথেষ্ট নির্ভরযোগ্য নয়। এভাবে আনসারটা লিখে দিবা এবং এর মাধ্যমে আমাদের অধ্যায় নাম্বার 1 শেষ।